ওয়েলকাম ফ্রেন্ডস। শুরু হয়ে গেল কন্যাশ্রী K1 ফর্ম ফিল আপ। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কারা K1 ফর্মটি ফিল আপ করতে পারবে, কোথায় ফর্মটি পাওয়া যাবে, কোথায় জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। ফর্মটি ফিল আপ করার আগে কন্যাশ্রীর যে 4 পাতার ফর্মটি আছে, ঠিক পিছন দিকে সাধারণ নির্দেশাবলী একটা আছে, সেইটা কিন্তু আপনাদের ভালোভাবে পড়ে নিতে হবে। প্রথমে দেখুন, স্টার চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যিক এবং অবশ্যই পূরণ করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্র ইংরেজির বড় হরফে পূরণ করতে হবে। প্রত্যেকটি বক্সে একটি অক্ষর বা সংখ্যা লিখতে হবে। তারিখ দিতে হবে দিন, মাস, বছরের ছকে। সমস্ত সমর্থিত প্রমাণপত্র, ছবি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দিতে হবে। সমস্ত তথ্য ক্ষেত্রগুলি অবশ্যই পূরণ করতে হবে। যে সমস্ত ক্ষেত্রগুলি প্রার্থীর জন্য প্রযোজ্য নয়, সেগুলিতে প্রযোজ্য নয় লিখতে হবে। যে ক্ষেত্রগুলি প্রযোজ্য সেখানে টিক চিহ্ন দিতে হবে। যেগুলি প্রযোজ্য নয় সেখানে ক্রস মার্ক দিতে হবে। আবেদনকারীর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত প্রতি বছর পোর্টালের মাধ্যমে K1 রিনিউ করাতে হবে। যদি কোনো আবেদনকারী তার প্রতিষ্ঠান পরিবর্তন করে, তাহলে আগের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেই প্রতিষ্ঠান থেকে তাকে পোর্টালের মাধ্যমে ট্রান্সফার চিহ্নিত করে দেবেন। মনোনীত হবার যোগ্যতা: মেয়েটির বয়স 1/4/2007 ও 31/3/2012 মধ্যে হতে হবে। মেয়েটিকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত শিক্ষাকেন্দ্রে পাঠরত হতে হবে, যেমন বিদ্যালয়, মাদ্রাসা অথবা তৎসমতুল মুক্ত বিদ্যালয়ের শিক্ষাক্রমে 8ম শ্রেণী বা তার উঁচু ক্লাসে, কলেজ অথবা তৎসমতুল মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমে, বৃত্তিমূলক কারিগরি শিল্প সংক্রান্ত প্রশিক্ষণ পাঠ্যক্রমে। এছাড়াও দ্রষ্টব্য, 8ম শ্রেণীতে পাঠরত থাকার ন্যূনতম যোগ্যতা 40% বা তার বেশি প্রতিবন্ধকতা যুক্ত কিশোরীর ক্ষেত্রে শিথিলযোগ্য। অন্য সূত্র তথা সরকারি প্রকল্পে বৃত্তি প্রাপকরাও কন্যাশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র: বয়স শুধুমাত্র পঞ্চায়েত পৌরসভা কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র। যদি আবেদনকারী বর্তমানে যে হোমে বাস করেন এবং তার জন্ম শংসাপত্র না থাকে, সেক্ষেত্রে তার বয়সের প্রমাণপত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেবেন। শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিকরণ: শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শংসাপত্র দেবেন। অবিবাহিত হওয়ার ঘোষণা: পিতামাতার বা আইনি অভিভাবকের ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি, আধার কার্ড। অতিরিক্ত শংসাপত্র: যদি অতিরিক্ত কোনো শংসাপত্র প্রয়োজন হয়, সেক্ষেত্রে আবেদনকারী 40% বা তার বেশি প্রতিবন্ধকতা যুক্ত হলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবন্ধকতার শংসাপত্র নিতে হবে। যদি আবেদনকারীর বয়স 13 হয়, অর্থাৎ 1/4/2007 ও 31/3/2012 মধ্যে জন্ম হয়, কিন্তু সে ক্লাস 8-এর নিচে পড়ে। যদি আবেদনকারী বর্তমানে যে হোমে বাস করেন, অধ্যক্ষের কাছ থেকে বাসিন্দা সংক্রান্ত শংসাপত্র নিতে হবে। বিদ্যালয় থেকে K1 ফর্মটি পাওয়ার পরে অবশ্যই ভালোভাবে লাস্ট পেজে ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়ার পরে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই যে নির্দেশাবলী দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন ভালো করে, তারপরেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমেই ফর্মটি পাওয়ার পরে ইনস্ট্রাকশন পড়ে নেব। তারপরে কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে: যাদের বয়স হচ্ছে 1/4/2007 থেকে 31/3/2012 ভিতরে, তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর ডান দিকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে লাগাতে হবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই 20 সংখ্যার ভিতরে হবে। এইখানে আইডিটা প্রত্যেকটা ঘরে লিখতে হবে। এটা প্রধান শিক্ষকই পূরণ করে দেবেন। আপলোড করার পরে স্কুল বা প্রতিষ্ঠানের নাম, অবশ্যই যে যার স্কুলের নামটা এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু লিখতে হবে। এইভাবে যেখানে যা ফাঁকা প্রয়োজন সেখানে কিন্তু এটা লিখতে হবে। তারপরে প্রত্যেকটা স্কুলে ডাইস কোড থাকে, সেই ডাইস কোডটা কিন্তু এইভাবে লিখতে হবে। ব্লক বা পৌরসভা, প্রত্যেকটা জায়গায় যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েত এলাকার নাম, যদি ব্লক পৌরসভা এলাকা হয় তাহলে পৌরসভার নামটা এখানে এন্টার করতে হবে।
জেলায় বাস করেন সেই জেলার নামটা কিন্তু এখানে লিখতে হবে। যেভাবে লেখা আছে এইভাবেই লিখতে হবে। এরপর আবেদনকারীর প্রাথমিক বিবরণ, অ্যাপ্লিক্যান্টস বেসিক ডিটেলস। প্রথমে আছে আবেদনকারীর নাম, অ্যাপ্লিক্যান্টস নেম। তাহলে এখানে ফার্স্ট নেমটা এখানে বসাতে হবে। তারপরে যদি মিডিল নেম থাকে তাহলে এখানে এই বক্সগুলোতে মিডিল নেম হবে। পদবি, লাস্ট যে পদবিটা আছে সেই পদবি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আছে জন্ম তারিখ, অর্থাৎ DDMMY, এই ফরম্যাটে কিন্তু লিখতে হবে। ঠিক এইভাবে আপনার জন্ম তারিখটা লিখবেন। তারপরে শ্রেণী বা ক্লাস, শ্রেণীটা অবশ্যই যদি অষ্টম শ্রেণী হয় তাহলে অষ্টম শ্রেণী এইভাবে টিক চিহ্ন দিতে হবে, বা যদি নবম শ্রেণী হয় তাহলে নবম শ্রেণী টিক করতে হবে। তারপরে পিতার নাম, পিতার প্রথম ফার্স্ট নেম এখানে লিখতে হবে। মিডিল নেম যদি থাকে মিডিল নেম এখানে লিখতে হবে। তারপরে লাস্ট হচ্ছে পদবি, পদবিটা এইভাবে লিখবেন। যেগুলো স্টার চিহ্ন থাকবে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি। তারপরে আছে মাতার নাম, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কারণ যেটা ম্যান্ডেটরি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এইভাবে মাতার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এইভাবে লিখবেন। তারপর 10 নম্বরে যেটা আছে পিতামাতার এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে বাবা মায়ের যে কোনো একজনের কিন্তু এন্ট্রি করতে হবে এইভাবে। যদি আইনি অভিভাবক থাকে, যদি প্রযোজ্য হয়, সেক্ষেত্রে এখানে আইনি অভিভাবকের নামটা এখানে লিখতে হবে। যদি না প্রযোজ্য হয় তাহলে NA লিখবেন, নট অ্যাপ্লিকেবল। আবেদনকারীর বৈবাহিক স্থিতি, আবেদনকারী যিনি অর্থাৎ আবেদন করছেন তিনি ম্যারিড না আনম্যারিড, সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই ম্যান্ডেটরি ফিল্ড আনম্যারিড হতে হবে। তারপরে প্রতিবন্ধী যদি থাকে তার শংসাপত্র অবশ্যই দিতে হবে। বয়স যদি প্রতিবন্ধী যদি শংসাপত্র অনুযায়ী শতকরা প্রতিবন্ধী যদি আবেদনকারীর বয়স 13 হয়, অর্থাৎ তার জন্ম 1/4/2007 ও 31/3/2012 মধ্যে হয়, কিন্তু সে ক্লাস 8 নিচে পড়ে, তাহলে কিন্তু সে এই শংসাপত্র দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সেক্ষেত্রে বয়সটা এখানে লিখতে হবে। জাতি বা কাস্ট, যে জাতি সেখানে কিন্তু এখানে সিলেক্ট করবেন, SC হলে ST সিলেক্ট করবেন। তারপর লাস্ট হচ্ছে 15 নম্বরে ধর্ম বা রিলিজিয়ান, যে ধর্মের বাসিন্দা সেটা কিন্তু এইভাবে বক্সে টিক করতে হবে। লাস্ট হচ্ছে 16 নম্বর কলম, আধার নাম্বার, এই ঘরে কিন্তু আধার নাম্বারটা এন্টার করতে হবে। তারপরে এরপর আধার প্রমাণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, এইখানে প্রত্যেক ক্যান্ডিডেট তার আধার অথেন্টিকেশনের জন্য তার আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। করার পরে নিচে একটা সাইন করতে হবে, এই সাইনটা এইভাবে করবেন। তারপরে তারও নিচে আবেদনকারীর নাম, এইখানেও কিন্তু সাইনটা করতে হবে। এরপরে নেক্সট পেজ 17 নম্বর কলমে কি বলছে, পিতা বা মাতা বা অভিভাবকের ভোটার পরিচিতি কার্ড, অর্থাৎ বাবা মায়ের যে কোনো একজনের প্যারেন্টের ভোটারের যে কার্ড নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে, এইভাবে এন্টার করতে হবে। তারপরে আবেদনকারীর যোগ্যতার বিবরণ, অ্যাপ্লিক্যান্টস কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমেই আছে 18 নম্বর যেটা বর্তমান ঠিকানা। অনেকের দুটো অ্যাড্রেস থাকে, একটা বর্তমান ঠিকানা আর একটা পার্মানেন্ট ঠিকানা। যদি বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা যদি একই হয় তাহলে এখানে চেক বক্সে টিক করতে হবে। যদি আলাদা হয় তাহলে দুটোই কিন্তু এটা টিক, তখন আর টিক করা যাবে না, তখন আলাদা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে। তা যেহেতু বর্তমান ঠিকানা, তাহলে এখানে প্রথমেই দেখুন, যদি কারেন্ট অ্যাড্রেস বর্তমান যে হোমের বাসিন্দা যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে, না হলে নো করতে হবে। নো করার পরে কোন জেলায় বাস করে সেই ডিস্ট্রিক্টটা এখানে জেলার নামটা এন্টার করতে হবে। যদি যে গৃহে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে বা যে হোমের নাম লিখতে হবে, অথবা যদি না অ্যাপ্লিকেবল হয় তাহলে NA লিখতে হবে। তারপরে বাড়ির
বা গ্রামের নাম্বার বা ভিলেজ এখানে নামটা লিখতে হবে। যে যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটা এখানে লিখতে হবে, অবশ্যই এইভাবে। তারপর রাস্তা, পথ, স্ট্রিট যদি থাকে লিখবেন, না হলে লেখার দরকার নেই। তারপরে অপশন যেটা আছে ডাকঘর বা পোস্ট অফিস, অবশ্যই পোস্ট অফিস এইভাবে লিখবেন। অবশ্যই মাঝে একটা গ্যাপ দেবেন যদি বড় নাম হয়। তারপরে পুলিশ স্টেশন বা থানা, থানাটাও এইভাবে লিখবেন। যে যে থানায় বসবাস করেন সেই থানার নাম লিখবেন এইভাবে। জিপি ওয়ার্ড বা পৌরসভার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের নাম থাকে, নাম্বার থাকে, সেই ওয়ার্ড নাম্বারটা কিন্তু এইভাবে এন্টার করবেন। তারপরে ব্লক বা পৌরসভা যদি হয় সেক্ষেত্রে ব্লক কোন ব্লক বা পৌরসভার আন্ডারে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে জেলা, ডিস্ট্রিক্ট, লাস্ট লিখবেন জেলা বা ডিস্ট্রিক্টের নাম এইভাবে। তারপরে হচ্ছে পিনকোড, পিনকোডটাও কিন্তু এইভাবে পরপর সংখ্যা অনুযায়ী বসাতে হবে। 19 নম্বরে যেটা আছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা বললাম যদি একই উপরের অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই বক্সটা কিন্তু টিক করতে হবে। বর্তমান স্থায়ী ঠিকানা একই যদি হয় বা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে এটা টিক করতে হবে। যদি আলাদা হয় তাহলে এটা টিক করার দরকার নেই। তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু এইভাবে ভিলেজ, ডাকঘর, ব্লক, পিনকোড, জেলা এগুলো পরপর মোবাইল নাম্বার এগুলো দিয়ে যেমন আছে তেমন ভাবে ফিল আপ করতে হবে। লাস্ট আছে 20 নম্বর কলমে মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এইভাবে ভালো করে দেখে শুনে ফিল আপ করবেন। এই মোবাইল নাম্বারে আবেদনকারীর আবেদনপত্র কি অবস্থায় আছে বা তা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই মোবাইল নাম্বারটা কত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালোভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। এরপরে আছে আরো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্যাংকের বিশদ বিবরণ, ব্যাংক ডিটেলস। প্রথমেই আছে ব্যাংকের নাম, ব্যাংকের যে নামটা সেই ব্যাংকের সে এসবিআই হতে পারে, পিএনবি হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইভাবে নামটা লিখতে হবে। এরপরে আছে 22 নম্বরে ব্যাংকের শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চের নাম। আপনার এলাকায় যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে পাসবুকেই পেয়ে যাবেন, সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে আছে শাখা, ঠিকানা, অর্থাৎ সেই ব্রাঞ্চের ঠিকানাটা কি আছে, যে ঠিকানায় অবস্থান করছে ব্যাংকটা সেই জায়গাটার নামটা এখানে অ্যাড্রেসটা লিখবেন। এরপর আছে ব্যাংক অ্যাকাউন্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ব্যাংক অ্যাকাউন্ট। এটা কিন্তু পাসবুক দেখে আপনারা ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা বসবে। এরপর আছে আইএফএস কোড, এই কোডটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি সঠিকভাবে ফিল আপ না হয় তাহলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। সুতরাং পাসবুক দেখে এই আইএফসি কোডটা এইভাবে বসাবেন। প্রথমে দেখুন এই আইএফসি কোডটা অনেকেই বসাতে ভুল করে, PUNB, এখানে কিন্তু 0 হয়, অনেকে ও বসান, ও কিন্তু হবে না কখনোই, 4টে লেটারের পরে অবশ্যই 0 হবে, তারপরে সংখ্যাটা বসাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছে ব্যাংক আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি ইন অ্যাপ্লিকেন্টস নেম, অবশ্যই ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, যে নামটা ব্যাংকে আছে সেই নামটা কিন্তু এখানে সাইন করতে হবে বা লিখতে হবে। লাস্ট হচ্ছে আবেদনকারীর ঘোষণা, প্যারেন্ট, লিগাল গার্জিয়ান বা এর ডিক্লারেশন। কি আছে ঘোষণাটা একবার দেখে নেব। আমি আবেদনকারীর মা বাবা আইনি অভিভাবক হিসাবে আবেদনকারীর তরফে এককালীন অনুদান পাওয়ার জন্য আবেদন করছি। তারপরে নিচে দেখুন নিম্নবর্ণিত নথি এই আবেদনপত্রের সঙ্গে দাখিল করা হলো, যেটি প্রযোজ্য তার পাশে টিক চিহ্ন দিন। তারপরে নেক্সট পেজে আসবো আমরা, যোগ্যতার নথিপত্র অর্থাৎ সার্টিফিকেট কি কি লাগবে। প্রথমেই এবং প্রত্যেকটা বক্সে কিন্তু এরকম টিক চিহ্ন দিতে হবে। প্রথমেই দেখুন আছে আবেদনকারীর অবিবাহিত হওয়ার সপক্ষে পিতামাতার বা আইনি অভিভাবক যিনি আছেন তার কিন্তু ঘোষণাপত্রটি অবশ্যই দিতে হবে। তারপরে 2 নম্বরে যেটা আছে জন্ম শংসাপত্রের প্রতিলিপি, পিতামাতা বা আইনি অভিভাবকের স্বাক্ষর সহ যে কোনো একজন কিন্তু সেই জন্ম শংসাপত্রে সাইন করবেন। তারপরে আছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র, অর্থাৎ ওই স্কুলে যে পড়ে তার একটা শংসাপত্র আছে, সেটা হেডমাস্টার দেবেন।
তারপরে যদি আবেদনকারী বিশেষভাবে সক্ষম হয়, তার প্রতিবন্ধকতার 40% বা তার বেশি হয়, কেবল যদি আবেদনকারীর বয়স 13 হয়, অর্থাৎ 1/4/2007 ও 31/3/2012 মধ্যে হয়, তাহলে কিন্তু বা ক্লাস 8 নিচে পড়ে, সেই ক্ষেত্রে তাদের এটা দিতে হবে শংসাপত্র। তারপরে প্রতিবন্ধী সার্টিফিকেটটা দেওয়ার জন্য এখানে এই বক্সে টিক করতে হবে। তার কপিও অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে অ্যাপ্লিকেন্টকে। অন্যান্য নথি যদি থাকে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। এছাড়া পিতা বা মাতার বা আইনি অভিভাবকের ভোটার আইডি কার্ড স্বপ্রত্যয়িত অর্থাৎ সাইন করা অ্যাটেস্টেড কপিটা দিতে হবে। এছাড়া হচ্ছে ব্যাংক পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি, এটা অবশ্যই সাইন করে দিতে হবে, অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং বক্সে টিক করতে হবে। লাস্ট আছে আধার কার্ডের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপিটা কিন্তু আধার কার্ডের অবশ্যই দিতে হবে। তারপরে নিচে পিতা মাতা আইনি অভিভাবক তারা সাইন করবেন, এখানে অবশ্যই এখানে বাবা সাইন করবেন। যদি বাবা সাইন না করতে পারে অবশ্যই তাহলে বুড়ো আঙুলের যে ছাপ সেই ছাপটা কিন্তু এখানে দিতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র, হেড অফ দ্য অথরিটি যিনি আছেন তিনি, আমি প্রত্যয়িত করছি যে আবেদনকারী এই বিদ্যালয়ের ছাত্রী এবং সে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে। আমি আরো প্রত্যয়িত করছি যে আবেদনকারী যে সকল প্রতিলিপি আবেদনের সঙ্গে জমা দিয়েছে সেগুলি তদন্ত অনুযায়ী সে বার্ষিক বৃত্তি পাওয়ার যোগ্য। এই বলে এখানে হেডমাস্টার সাইন করবেন। তারপরে এখানে যে তারিখে সাইনটা করছেন তার ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে সি যে অপশনটি আছে, যে হোমের সুপারিনটেন্ডেন্ট শংসাপত্র বা সার্টিফিকেট উনি দিতে পারেন যদি যে হোমে কেউ অবস্থান করে বা থাকে, সেই ক্ষেত্রে তিনি যে সার্টিফিকেটটি দেবেন তিনি ঘোষণা করবেন, আমি এই মর্মে প্রত্যয়িত শংসাপত্র দিচ্ছি যে আবেদনকারী এই শিক্ষা প্রতিষ্ঠানে যে হোমে বসবাস করে এবং সে অবিবাহিত। এই বলে তিনি শংসাপত্রটি দেবেন এবং এখানে সাইন করবেন। যদি না থাকে তাহলে এনে লিখবেন। তারপরে নিচে একটি বক্স আছে, আরেকটি নিচে একদম কাটিং অপশন দেখুন, দেখতে পাচ্ছেন এখানে সেম জিনিস, এখানে অ্যাপ্লিকেন্ট নেম তার নামটা লিখবে, ডটার অফ বাবার নাম লিখবে, তারপর রেসিডেন্ট কোথায় বসবাস করে সেই জায়গাটার গ্রামের নামটা এখানে লিখতে হবে। তারপরে এখানে ডেট অফ ডিউ ডেট অফ সার্ভিস টু বি প্রোভাইডেড এটা দেওয়ার দরকার নেই। আবেদনকারীর পরিচয় সংখ্যা এটা কিন্তু হেডমাস্টার মশাই বসাবেন, এটা আপনারা ফাঁকাই রাখবেন। এখানে অ্যাপ্লিকেশন লোড করার পরেই কিন্তু আইডিটা আসবে, তখনই হেডমাস্টার বা যিনি কাজ করবেন সেইখানে কিন্তু এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এটা এক কপি আপনাকে অর্থাৎ ক্যান্ডিডেটকে দিয়ে দেবে এবং হেডমাস্টার যিনি আছেন তার এখানে সাইনটা হবে এবং নিচে প্যালেস অবশ্যই লিখতে হবে এবং কোন ডেটে এটা হচ্ছে সেইটার ডেটটা এখানে দিতে হবে। এইভাবে আপনারা খুব সহজেই K1 ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং বিদ্যালয়ে এটা জমা করতে হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।